আমার সাথে আছেন একজন খুবই জনপ্রিয় এবং খুবই ভালো মনের মানুষ, ভালো অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কাটছে আপনার এই ব্যস্তময় সময়টা? মোটামুটি ভালোই কাটছে। আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি তো আমি যতটুকু জানি, আমরা সবাই জানি আপনি একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা একজন মানুষ। সাংস্কৃতিক জগতের সবার সাথে, মানে আপনার পরিবারের সবাই সাংস্কৃতিক জগতের সাথে জড়িত। তো সেই প্রেক্ষাপটে আপনার ঠিক কবে মনে হয়েছিল যে আপনি ওই জগতে পা দিবেন, বা কবে শুরু করেছিলেন ঠিক আপনি? এই জগতে যে পা দিব সেটা আসলে আমার চিন্তায় ছিল না, কিন্তু ছোটবেলায় আহ নাচ করতে খুব ভালো লাগতো। আচ্ছা। নাচ শিখতে চাইতাম। তো যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমি নাচ নাচের স্কুলে ভর্তি হই। তখন মনে হতো যে বড় হলে বোধহয় নৃত্যশিল্পী হব। তারপর আস্তে আস্তে অভিনয় চলে আসলাম। আসলে বাসার পরিবেশটাই ওরকম ছিল। আহ, বাবা নাটক করতো, চলচ্চিত্রে কাজ করেছে বাবা, টিভিসিতে কাজ করেছে, তারপরে বোন কাজ করেছে, দুলাভাই করেছে। তো বাসায় সব সময় এই ধরনের চর্চাটা ছিল আমাদের। যেহেতু বাবা মঞ্চ নাটকে কাজ করতো, ছোটবেলা থেকেই কিন্তু আমরা বাবার দল নাট্যচক্রে, ওখানে আমরা যেতাম। তো কখন যে আসলে আহ ভেতরে চলে গেছে যে অভিনয়টা, সেটা আসলে জানি না। আস্তে আস্তে বড় হলাম, তারপর অভিনয় জগতে চলে আসলাম। ঠিক কবে শুরু করেছেন, কোন নাটক দিয়ে শুরু করেছিলেন? আমি আহ, একদম প্রথম নাটক হচ্ছে 99-এ মোস্তফা সরোয়ার ফারুকীর চোর চোর, এই আচ্ছা। নাটকটা দিয়ে শুরু করেছিলাম। তারপরে আবার কিছুদিন গ্যাপ ছিল, গ্যাপের পরে আবার কাজ শুরু করেছি। মানে 99 থেকে রেগুলার কাজ করিনি, মানে অন আচ্ছা। অ্যান্ড অফ কাজ করতাম। আচ্ছা। তো আপনি আম, বলছিলেন গ্যাপ ছিল, গ্যাপটা কি কোনো ব্যক্তিগত কারণে নাকি অন্য কোনো ইস্যু ছিল যে গ্যাপ দেওয়ার? আমি আমার এসএসসি পরীক্ষার পরে আহ, একটা দুটা টিভিসিতে কাজ করি, আফজাল ভাইয়ের ওখান থেকে, মাত্রা থেকে। এইটার কাজে আমরা গিয়েছিলাম বান্দরবনে। ওখানে যখন আমাদের অ্যাডের শুটিং চলছিল, মানে আমাদের অ্যাডের কাজটা শেষ করার পরে আফজাল হোসেন, মানে আফজাল ভাই, তার মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আপনার নাটকে জয়েন করবেন। ওখানে সে অভিনয় করছিল। তো ওখানে একজন শিল্পীর মানে ক্রাইসিস হয়, একজন শিল্পী মানে চলে গেছে, তার জায়গা আরেকজন শিল্পী লাগবে। এখন বান্দরবনে আর মানে ঢাকা থেকে একজন শিল্পী যাবে, তারপর কাজ করবে, একটু ঝামেলার মধ্যে ওরা পড়ে যায়। তখন ওরা আফজাল ভাইকে বলে যে ভাইয়া, আপনার ইউনিটে তো অনেকগুলো মেয়ে আছে, ওদের মধ্যে থেকে কেউ কি অভিনয় করবে, তাহলে আমাদের একটু মানে সুবিধা হয়। তখন আফজাল ভাই আমাকে বললো, মৌ তুই করবি, যেহেতু তোর বাবা অভিনয় করে, বোন অভিনয় করে, তুই পারবি, কর। পরে তখন আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে করি, মানে না বুঝেই আমি স্টার্ট করেছিলাম কাজটা। এবং ওখানে শুটিং মানে করলাম। তারপরে নাটকটা অন এয়ারে গেল, তখন পর্যন্ত আসলে ওভাবে ডিসিশন নেইনি যে নাটকে অভিনয় করব। মনে হচ্ছিল যে নাচ করব, একটু মডেলিং করব, মডেল হব, ওই ধরনের একটা ধারণা ছিল। তারপরে হুট করে একটার পর একটা কাজের অফার আসে, তারপর নাটকে অভিনয় করা। সেক্ষেত্রে তো আমরা বলবো যে আপনি যেহেতু আপনার পরিবারের সবাই ফিল্মে কাজ করেছে, আমরা সবাই জানি যে আপনার বড় বোন খুবই নামি দামি একজন শিল্পী ছিলেন এবং এখনও আছেন, এবং আপনার জি। দুলাভাই নিজেও। সো আমরা তো সবাই, আমি আপনার একটা কমন কোশ্চেন আপনাকে এখন এসেই যায় কথা প্রসঙ্গে আসলে, যে আপনাকে তো আসলে আমরা তার ফিল্মেই দেখতে বেশি স্বাভাবিক ছিল যে ফিল্মে আপনি আসেননি কেন? তাহলে যদি আসছে, এসেই গেছেন, তাহলে ফিল্মেই আসতে পারতেন। সেই সময় ফিল্ম চলছিল, মানে কাজ হচ্ছিল হ্যাঁ, বেশ কিছু। হ্যাঁ, আসলে ওই যে বললাম, আমি আমার একটা গ্যাপ হয়েছিল, আমি কিন্তু নাটকে রেগুলার ছিলাম না। কারণ আচ্ছা। 99-এর ওই সময়টা আমার বাবা অসুস্থ হয়ে যায়। বাবার অসুস্থতার কারণে আমি রেগুলার কাজটা করতে পারতাম না। কারণ আব্বাকে নিয়ে হসপিটালে থাকা, সবকিছু দৌড়াদৌড়ি, আমি বাসার ছোট মেয়ে। তখন আমার বিয়ে হয়নি, আমার বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা। এটা একটা সমস্যা ছিল। আরেকটা যেটা ছিল, আমার বড় বোন মানে শাবনাজ, আচ্ছা। শাবনাজ আপু ফিল্মে যখন কাজ শুরু করে, তখন 91, 1991-এ উনি ফিল্মে কাজ করে। তারপরে অনেক বড় একটা গ্যাপ। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন 99। এই 9 বছরে চলচ্চিত্রের অবস্থাটা অনেক আহ, খারাপ হয়ে গেছিল, পরিবেশটা।
আমি আসলে সাহস পাইনি, যদি সত্যি কথা বলি আমার সাহসের অভাব ছিল দেখে আমি চলচ্চিত্রে অভিনয় করতে পারিনি। আমার কাছে আচ্ছা। অনেক অফার ছিল, অনেক অনেক ডিরেক্টরই বাসায় এসেছিল, বলেছিল যে মৌ তুমি করো, তুমি করলে ভালো করবে। তখন আমার মনে হচ্ছে যে একটা ছবি হয়তো ভালো হবে, এর পরের ছবিটা যদি ভালো না আসে তখন আমি কি করব? কারণ তখন অলরেডি কাট পিসের যুগ চলে আসছে। এটা আমাদের মানে আমি বলবো মানে আমার জেনারেশনের সবারই ব্যাড লাক যে আমরা ওই সময় চলচ্চিত্রে কাজ করতে পারিনি। দুঃখজনক আসলে, কিন্তু আপনি তো অনেকগুলো নাটকে, খুব জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, তো তার মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলোর যে নাম আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমার আহ, গুলশান অ্যাভিনিউ একদম প্রথম দিককার একটা কাজের মধ্যে। গুলশান অ্যাভিনিউ সবাই খুব পছন্দ করেছে, এই চরিত্রটা একটা নেগেটিভ ক্যারেক্টারে কাজ করেছি আমি। মাইক, মাইক নাটক করেছি আমার মনে হয় 2004 বা 2005-এ। ওই নাটকের কথা এখনো মানুষ আমাকে বলে যে আপনার ওই নাটক দেখেছি। সোনার পাখি, রূপার পাখি, তারপরে আহ প্রেম কলঙ্কের মালা, আহ গোলমাল, অলসপুর, মানে আচ্ছা। দীর্ঘ ধারাবাহিক অনেকগুলি করা হয়েছে আমার, এবং আপনার সবকটাই জনপ্রিয়। আপনার শুরু হয়েছে মোস্তফা জামান ফারুকীর সাথে কাজ কাজ দিয়ে, তো জি, ফারুকী ভাই একজন আমাদের এখন বর্তমানে খুবই নামি দামি একজন পরিচালক, জি। এবং আমাদের আফজাল ভাই তো লেজেন্ড, অবশ্যই এটা বলার অপেক্ষাই রাখে না। আর এই এবং যে মজার বিষয় হচ্ছে কি, আমার প্রথম আমার যে জিওপি ছিল, ক্যামেরায় যে ছিল, সেটা ছিল সালাউদ্দিন লাবলু। মানে শুরুটা হয়েছে একদম বড় 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 মাপের হ্যাঁ, মানুষদের সাথে। এই ক্ষেত্রে আমি বলবো আপনার সাথে আমার অনেক মিল, এক্স্যাক্টলি এই মানুষদেরকে দিয়ে আমারও শুরু হয়েছে, আফজাল ভাই এবং লাভলু ভাই ক্যামেরায়, আমারও ঠিক কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে, এবং একই একই একদম একইভাবে। যাই হোক, তো আপনি কার সাথে বেশি কাজ করে আনন্দ পেয়েছেন, মানে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ডিরেক্টরদের মধ্যে? কোন ডিরেক্টরের নামটা আপনার সবার আগে মনে আসবে যখন কাজের কথা বলি? আহ, আসলে ওনাদের সাথে কাজ করতে গেলে না মানে আহ ভালো তো লাগে, সাথে অনেক কিছু শেখা যায়। আফজাল ভাইয়ের সাথে কাজ করতে তো খুবই ভালো লাগে, মানে প্রতিটা স্টেপে শিখতে পারি। সালাউদ্দিন লাবলু, লাবলু ভাই অসাধারণ ডিরেক্টর হিসেবে, মানে আহ, এত সুন্দর করে আপনাকে বোঝাবে, মানে আপনি একদম এক্স্যাক্টলি তাকে কপি করতে পারবেন, মানে ওভাবেই বুঝতে পারবেন। তারপর অনিমেষ আইচ, আমার একটা আমি তার একটা টিভিসিতে কাজ করেছিলাম, আপনার আফতাবনগর, একদম শুরুর দিকে। অনিমেষ আইচের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। এরকম মানে আরো অনেক ডিরেক্টর আছে, বা আলহাজান, দারুণ। কায়সার ভাই, সবার সাথে কাজ করি আমি রেগুলার, কিন্তু আহ ভালো লাগে সব মানে ওনাদের সাথে কাজ করতে। আচ্ছা, বর্তমানে তো আমরা দেখছি যে আমাদের চলচ্চিত্রের এবং নাটকের অনেক শিল্পীরাই অনেক অন্য অনেক পেশায় জড়িত হচ্ছেন, ডিরেকশনে আসছেন বা প্রযোজনা করছেন, নিজের প্রোডাকশন হাউস করছেন, বা অনেকেই আমাদের যে মেন স্ট্রিমে যে রাজনীতির মধ্যে আসছেন। তো আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা ভবিষ্যতে, যে মানে প্রোডাকশন হাউস করার ভবিষ্যতে বা কি হবে ডিরেকশনে জানি না, যাবার? তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। আমি জাস্ট অভিনয় করাটা মানে ভালো অভিনয় করতে চাই, এবং এখনো শিখছি। আমার মনে হয় এখনো কিছুই পারি না, মানে একেবারেই কিছু পারি না। ও মাই আমি গড! শিখছি, দেখি কিন্তু কতদিন আমরা অভিনয়টা জানি যে শিখতে আপনি পারি। অনেক জনপ্রিয়তা পেয়েছেন আপনার অভিনয় দিয়েই, আপনি অনেক ভালো একজন অভিনেত্রী। যদি বলি শুধু Thank you. এটা পারিবারিক কারণে, বা অনেকে আমরা বলি কথার প্রসঙ্গে যে ব্লাডে ছিল, ব্যাপারটা কি এরকম, নাকি আপনি অনেক পরিশ্রমও করেছেন আমার মনে হয় এটার জন্য, এরকম কি বলবেন আপনি? উম, আমার বিষয়টা হচ্ছে কি, আমি বলে না গড গিফটেড, আমি হ্যাঁ, হ্যাঁ। গড গিফটেড না, আচ্ছা, একেবারেই না। আচ্ছা। এবং আমি কোনোদিন কোনো কিছু একবারে পাইনি। হ্যাঁ, আমাকে ওটার জন্য অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, আহ, এবং অভিনয়টাও পরিশ্রমও করতে হয়েছে অনেক। ওরকম। হ্যাঁ, অভিনয়টাও তাই, মানে কাজটা যখন শুরু করেছি তখন আমার অভিনয় করতে ভালো লাগতো, এবং আমি প্রথমে টিভিতে অভিনয় করেছি, তারপরে কিন্তু আমি মঞ্চে কাজ করেছি। মঞ্চে যখন কাজ করলাম তখন আমার আমার ভালো লাগাটা আরো আরো তৈরি হলো যে না, আমি এখানে কাজ করতে চাই। তো ওখান থেকে চেষ্টা করে করে এখন যদি অল্প কিছু পারি, আসলে এটার অবদান আমি বলবো পরিবারের সবাই তো আছেই, সাথে আমার দল, আমার নাচের যে শিক্ষক, তারা, তাদের অবদানের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আরেকটা। এবং আমাকে হুম। চর্চা করতে হয়েছে, শিখতে হয়েছে। আমি একেবারে গড গিফটেড, এবং আমি ইভেন আমি লাকিও না যে অনেক ভালো একটা কাজ হুট করে আমার কাছে চলে আসবে, তা কিন্তু না।
ওভাবে কিন্তু আমার কাছে মানে হয়তোবা ওই ক্যারেক্টারটা করার পরে দেন, যেমন গুলশান অ্যাভিনিউর কথাই আমি বলি। ওই সময় গুলশান অ্যাভিনিউর যেই চরিত্রটিতে আমি অভিনয় করেছিলাম, আমি ছিলাম 6 নাম্বার অথবা 7 নাম্বার কাস্টিং। আচ্ছা। হ্যাঁ, এবং আমার বয়সী কোনো অভিনেত্রী ওই ক্যারেক্টারটা ওই সময় করতো না। কারণ ওইটা একটা একটু আমার বয়সের থেকে একটু বেশি এজেড বয়স ছিল, এজেড ছিল, প্লাস ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার। বাট আমার কাছে মনে হয়েছে এই চ্যালেঞ্জটা আমি নিতে পারি, কারণ তারেক আনাম খান এত ভালো একজন ডিরেক্টর। সে যখন আমাকে বলেছে তখন আমার মনে হচ্ছে হ্যাঁ আমি কাজটা করতে চাই, আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। এবং করেছি, এবং দর্শক অনেক পছন্দ করেছিল ওই ক্যারেক্টারটি। বাহ! আচ্ছা, এখন তো বর্তমানে আমরা নাটকের পাশাপাশি অনেক অনেকেই ব্যস্ত হয়ে গেছি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনেক কিছু করছি। তো এই অনেক কিছু করতে গিয়ে অনেকে ভিউর আশায় অনেক রকমের অ্যাক্টিভিটি করছে। আপনি এটা সম্পর্কে যদি একটু বলতেন, আপনার কীরকম লাগে বা কীরকম অনুভূতি হয় আপনার তখন? ভিউ তো এখন আসলে ভিউটা সবাই খুঁজে, সবাই মনে করে যে ওনার অনেক ভিউ আছে, ওনাকে আহ, নেওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে বোধহয় একটু ব্যাকডেটেড আমি। আহ, আমার কাছে মনে হয় আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনার যদি কোনো রকমের অভিনয়ের মানে যোগ্যতা না থাকে, তাহলে ভিউ দিয়ে আসলে কি হবে? ভিউ তো যে কেউ পেতে পারে, তাই না? আহ একটা বাজে গান গেলেও কিন্তু গলা খারাপ ওটাও মানুষ দেখছে, কারণ এখন সবার হাতে ফোন চলে গেছে সবার কাছে, এবং আমাদের ইন্টারনেটও অনেক সস্তা মনে হয়। সবাই খরচ করে দেখছে, যখনই দেখবে তখনই আপনার ভিউ তো হবে, কিন্তু সেটা তো কোয়ালিটি কিছু হচ্ছে না এখন ভিউ যেমন আমরা দিয়ে। দেখছি অনেকেই মানে টিকটক করে ফেমাস হয়ে যাচ্ছে, যে তাকে সে দাবি করছে যে আমি অভিনেত্রী বা অভিনেতা। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে অনেকে টিকটকে অভিনয় করেছে, অভিনেতা অভিনেত্রী হয়ে গেছে? হ্যাঁ, এই ধরনের এইটা নিয়ে যদি কিছু বলতেন। আসলে আমি দেখি অনেকে এরকম বলছেন যে আমি তো অভিনয় পারি, হ্যাঁ কেন উনি টিকটক করছেন, তো টিকটকে অভিনেতা অভিনেত্রী হয়ে হ্যাঁ, গেছেন। সো এই বিষয়ে যদি একটু। আসলে এটাকেও ছোট করে দেখার কিছু না। টিকটক এখন ওয়ার্ল্ডের সবাই করছে। হলিউডে মানে বলিউডে সবাই এখন টিকটক করছে, যে বিকজ এটা একটা ট্রেন্ড, ট্রেন্ডের সাথে সবাই মার্চ করছে। ঠিক আছে, এটা আমি মানছি, একটা ট্রেন্ড, এটার সাথে চলছে এটা। কিন্তু ওখান থেকে এসে আমি অভিনেত্রী হয়ে গেলাম, এটা আসলে সম্ভব না। হ্যাঁ, টিকটকে ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করাটা একটু কঠিন। সবকিছু মিলে আমি নিজেও টিকটক করেছি এবং করি, আসলে টাফ, আমি মানছি। কিন্তু আপনি এইটা দিয়ে আপনি পুরো একটা নাটক বা একটা চলচ্চিত্রে অভিনয় করাটা সম্ভব না। কয়েক সেকেন্ড মাত্র থাকে। আপনাকে কিছু হলেও শিখে আসতে হবে, তাই না? কি শিখতে হবে, অথবা আপনি কাজটা শুরু করুন, দেখতে দেখতে হয়তো আপনি কিছু শিখবেন। এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, অভিনয় তো সবাই করতে পারে। আমরা পরিবারের সাথে অভিনয় করি, কখনো শিক্ষকদের সাথে অভিনয় করি, অভিনয় আমরা করি। কিন্তু একজন অভিনয় শিল্পী যখন মঞ্চ থেকে উঠে আসে বা কোনো একটা ভালো কোনো প্ল্যাটফর্ম থেকে উঠে আসে, সে কিন্তু অভিনয়ের সাথে সাথে ব্যবহার, আচার, ভদ্রতা, মানে টাইম সেন্স, এগুলা শিখে আসে। সো এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুধু আপনি একজন দুর্দান্ত ভালো অভিনেত্রী, আপনি অসাধারণ অভিনয় করেন, কিন্তু আপনার ব্যবহার খারাপ, আপনার সময় জ্ঞান নেই, আপনার আহ চরিত্রটি নিয়ে কোনো হোমওয়ার্ক আপনি করেন না, আপনি হয়তো থাকবেন মিডিয়াতে, থাকবেন 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর কিন্তু ঝরে যাবেন। টিকে থাকতে হলে একদম। আপনাকে কিছু আপনার আপনার বেসটা তৈরি করে তো আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। একটু অনেক ভালো একটি পরামর্শ আমরা আমাদের নতুন প্রজন্মের মানুষরা পাবে। অনেকদিন ধরে কাজ করছেন। তো আজকাল এই যে নাটক করতে গিয়ে আপনার কখনো মনে হয়নি যে আমি এখন অনেক নাটক তো করলাম, এখন একটু ফিল্মেও আসি, ফিল্ম কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে? দেখবো আপনাকে আমরা? হ্যাঁ, ফিল্ম করার ইচ্ছা আমার সবসময়ই ছিল, আচ্ছা। এখনো আছে। কিন্তু সেই চরিত্রটা আমার পছন্দ হতে হবে। এর মধ্যে দুই তিনটে না, বেশ বেশ কয়েকটা চলচ্চিত্রের সাথে কথা, মানে প্রোডাকশনের সাথেই কথা হয়েছিল। কিন্তু যেটা হয় শেষ পর্যন্ত যে আহ, হচ্ছে না, মানে
একদম লাস্ট মিনিটে হয়তো বা তারা আমাকে নক করছে, অথবা কেউ স্ক্রিপ্টটা পুরোপুরি পাঠাচ্ছে না, ফোনে যখন বলছে বা এসে বাসায় এসে যখন কথা বলছে তখন আপনার চরিত্রটাকে অনেক গুরুত্ব দিয়ে বলছে, কিন্তু ওই চরিত্রটা অত গুরুত্বপূর্ণ নয়। তো আচ্ছা, ওরকম কোন চরিত্রে আমি আসলে কাজ করতে চাই না। হোক সেটা ওই ছবিটার মধ্যে একটা সিন, কিন্তু সেটার গুরুত্ব থাকতে হবে। বুঝতে পেরেছি। আমি বলছি না যে আমি এখন একদম নায়িকার ক্যারেক্টার করব, নাচবো, বুঝতে গান পেরেছি, জি। গাবো, সেরকম না। আমার সাথে মানায় যেরকম চরিত্র আমি সেরকমই করতে চাই। আমরা আপনার জন্য অনেক শুভকামনা থাকলো যে আপনি যেন এরকম খুব ভালো একটি চরিত্রের মাধ্যমেই আমাদের চলচ্চিত্রে প্রকাশ করেন। এখন বর্তমানে খুব ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কথা হচ্ছে, এই ওটিটি প্ল্যাটফর্মে কতটা আশাবাদী আপনি এই চলচ্চিত্রের যে ওটিটি ভবিষ্যৎ নিয়ে? প্ল্যাটফর্ম নিয়ে অনেক আশাবাদী, কারণ এটার বাজেট যেহেতু অনেক বেশি এবং ধরে ধরে কাজ হচ্ছে, প্রোডাকশন গুলো আসলেই অনেক ভালো হচ্ছে। খারাপ প্রোডাকশনও হচ্ছে, এমন না যে খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। আহ আমি একটাতে কাজ করেছি, আপনার পিস্তু ভাইয়ের লাবণীতে আমি কাজ করেছি। ওইটা আহ 2 বছর আগে মেয়ের প্রথম আলো পুরস্কারও পেয়েছে ওই টেলিফিল্মটি। একটাতে কাজ করেছি, এরপরে আর আসলে আহ, হয়নি কাজ করা। কারণ কিছু কিছু আহ, মানুষ মানে ডিরেক্টর বলেছে একটু সাহসী চরিত্রে অভিনয় করতে, আমার আসলে অত সাহস নাই, বুঝতে সাহসের খুবই অভাব। তো চরিত্রটা যদি আমাকে কনভিন্স করতে পারে হুম, হুম। যে হ্যাঁ আমি এখানে কেন সাহস দেখাবো, তাহলে হয়তো আমি ওখানে অভিনয় করতে রাজি আছি। কিন্তু খামাখা আমি আসলে সাহস দেখাতে চাই না। আমরা সবসময় শুনে আসছি যে আমাদের চলচ্চিত্র এবং নাটকের মাধ্যমে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি, এটাতে আপনি কতটা বিশ্বাস করেন? এবং এখনকার চলচ্চিত্র বা নাটকগুলো বা টেলিফিল্মগুলো কি আসলে সেরকম গল্প নিয়ে হচ্ছে যে আমরা মানুষের মনে প্রভাব ফেলতে পারি? কি মনে হচ্ছে আপনার? না, না, ফেলছে না, ফেলছে না একেবারে। হাতে গোনা দু একটা কাজ হয়তো বা ওরকম সবাই বলছে যে কাজটা ভালো হচ্ছে, কিন্তু ওভারঅল হচ্ছে না। আর প্রভাব ফেলতে পারি, এটা আসলেই সত্যি। কারণ আমরা আগে নাটক দেখতাম কারণ ওখানে বাংলা ভাষা ভালো চর্চা হতো, শুদ্ধ বাংলা ভাষায় কথা হতো, তাই না? আমরাও মানে আমি বলছি না আমি একদম খুব ভালো বাংলায় কথা বলতে পারি, আমিও অনেক উল্টাপাল্টা বাংলায় কথা বলি, শব্দ চয়নে অনেক সমস্যা হয়, অথবা বন্ধুদের সাথে যখন কথা বলি অত চিন্তা ভাবনা করে কথা বলি না। কিন্তু এটা আমি একটা আমার ন্যাশনাল টেলিভিশনে, যেটা আমাদের মানে আমাদের দেশকে, আমাদের জাতিকে, বাঙালিকে রিপ্রেজেন্ট করে, সেখানে আমি এরকম ভাষায় কথা বলতে পছন্দ করি না, আমি শুনতেও পছন্দ করি না। যার কারণে কিন্তু আহ দেখা যায় যে আমি আমার সন্তানকে ওই ধরনের নাটক দেখাতে পারি না। কারণ আহ, আমি সত্যি আমি এত আহ, অশুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত না। ইভেন আমি রিসেন্টলি দেখেছি আমাদের ইউটিউবে, সরি, ফেসবুকের মাধ্যমে আমাদের একজন বরেণ্য অভিনেতা মোটামুটি একটু আক্ষেপের সাথে বলছেন যে এত মানে অবশ্য ভাষাগত প্রবলেম তো উনি বলেছেনই, সাথে সাথে বলেছেন যে অনেক মানে গালিগালাজ ধরনের ডায়ালগ থাকে। আমি তো আমি তখন আমি সত্যি নিতে পারি না। সন্তানদেরকে দেখাতে কিরকম মানে বোধ করেন আসলে, কেমন মানে বলেছেন আপনি? আমি মানে কি বলবো, আম, মিনা কার্টুন, কার্টুন আমরা যেটা দেখে বড় হয়েছি, হ্যাঁ। ঠিক আছে, এটা তো ইউনিসেফের। আমি আমার 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 মেয়েকে আমি মিনা কার্টুন দেখাইনি, কারণ ওখানে ওই যে মিনা স্কুলে গেছো, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই টোনটা এবং এই শব্দ এগুলো এইভাবে না শেখাই ভালো। হয়তো স্যার বাংলা একদম মানে ভালো হবে না, হয়তো বড় হলে বন্ধুদের সাথে হয়তো অশুদ্ধ বাংলা ভাষায় হয়তো বা কথা বলবে, কিন্তু যতক্ষণ আমি পারি ততক্ষণ তো আমি চেষ্টা করব যে তাকে শুদ্ধভাবে বাংলা কথা শেখানোর জন্য। সেটাই। অসংখ্য ধন্যবাদ। আর এমনিতে আসলে এই যে এই পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলব যে যেহেতু আমাদের চলচ্চিত্র নাটক গুলো আমাদের সমাজের মানুষকে কিছুটা হলেও শেখায়, তো আমাদের কি এরকম উচিত আমাদের যারা আমরা শিল্পীরা আছি তারা সমাজের জন্য সরাসরি কিছু করতে পারি কিনা, নাটকের চলচ্চিত্রের বাইরে গিয়ে কি করলে পরে মানুষের সেবা করতে পারি আমরা, আপনার মনে হয়?
আমি সরি, বুঝতে লাইক পারিনি। লাইক মনে অনেকে অনেক চ্যারিটি প্রোগ্রামের সঙ্গে জড়িত আছেন, চ্যারিটি অনুষ্ঠানের সঙ্গে জড়িত আছেন, এরকম কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছেন কিনা, বা আপনি মনে করেন কি থাকা উচিত আমাদের শিল্পীদের যারা কাজ করছি হ্যাঁ চলচ্চিত্র হ্যাঁ, নাটকে? অবশ্যই শিল্পীদের তো অবশ্যই থাকা উচিত। কারণ আহ, আমি যখন একটা কথা বলবো বা সমাজের অ্যাওয়ারনেস নিয়ে কোনো কথা বলবো, সেটা যেহেতু মানুষ শুনবে, একজন সাধারণ মানুষ তো সেটা শুনবে না। বা আমি যখন কাউকে সাহায্য করব, সেটা দেখে হয়তো বা আরেকজন এগিয়ে আসতে পারে। কিন্তু মানে বলা হয়েছে যেন ডান হাত দিয়ে দিলে বা হাত যেন জানতে না পারে। তো যতটুকু জানানো উচিত ততটুকুই ঠিক আছে, কিন্তু কিন্তু কোনো মিডিয়ার যুগে চ্যারিটির দেখা সাথে যায় যে জড়িত হ্যাঁ, অনেকে দেখানোর জন্য, শো অফ করার জন্যই করে, কিন্তু শিল্পীদের ব্যাপারটা একটু আলাদা। যেহেতু সত্যি কথা বলতে আপনি যদি একটা কিছু জিনিস কিছু করেন, আপনার ভক্তরা অবশ্যই সেটা হ্যাঁ অনুকরণ করে হলেও করতে চাইবে। তো সেটা আমাদের হয়তো হ্যাঁ, আরেকজনের ওটাই বললাম ভালো যে হবে, যতটুকু হ্যাঁ ভালো হবে। যতটুকু মানে ইয়ে করা যায়, দেখানো যায়, ঠিক আছে, বাট এত বেশি দেখানোরও কিছু নেই। কারণ যাকে করছি বা যাদেরকে করছি তারাও তো আসলে ভালো ফিল করে না, তাই না? সেটাই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে যেটা দেখেছি আমি অনেক ফেসবুকে অনেক নিউজ দেখি আমরা প্রতিনিয়ত, যেটাতে আমার মনে হয় যে মানবিক যে অবক্ষয় হচ্ছে, আমরা খুব সহজে একজনকে হার্ট করছি, খুব মেরে ফেলছি, খুন খারাপি, এই যে জিনিসগুলো হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? কিভাবে আমরা এই মানসিক উন্নতিটা করতে পারি? একদম কথায় কথায় একজনকে হার্ট করছি, কথায় কথায় আমরা একজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছি, বা মারামারি খুনাখুনি, এই যে জিনিসগুলো হচ্ছে সমাজে, তো আমাদের ভূমিকা কি, আমরা কি করতে পারি এই জন্য? আমি জানি না আসলে, মানে আহ, এই জিনিসটা এত বেশি বেড়ে গেছে। মানে মানে সবাই সারাক্ষণ তার নিজের পাওয়ারটা দেখাতে চাচ্ছে, যে আমি বেস্ট, আমি এটা করতে পারি, হ্যাঁ, আর কেউ বেস্ট না, বা আম, তোমাকে উড়াই দিলাম, থাকে না? এগুলো তো মনে করেন যে আগে কি হতো, আমরা শুনতাম যে ওরকম ওখানে হয়েছে এরকম ঘটনা, আর এখন তো মানে মোটামুটি ওপেনলি হচ্ছে। প্লাস এই যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বলি, ইনস্টাগ্রাম বলি, এইসব জায়গায় যেটা হচ্ছে সেটা তো আরো ভয়ঙ্কর। মানে আপনার একটা আইডিয়া আছে, তো আপনি আপনি যা ইচ্ছা তাই লিখে দিচ্ছেন, একজনকে গালাগালি করছেন তার পোশাক নিয়ে, তার চরিত্র নিয়ে, আপনি জানেন না তার সম্পর্কে কিছুই, কিন্তু তাকে কিন্তু আপনি হার্ট করছেন। কারণ আপনি ভাবছেন আপনাকে তো কেউ খুঁজে পাবে না, আপনাকে আপনার চেহারা তো কেউ দেখছে না, আপনার এটা হয়তো বা ফেক আইডি দিয়ে এটা করছেন, কিন্তু আপনার পরিবার হয়তো বা আপনাকে মানে জানবে না। কিন্তু যেই মানুষটাকে আপনি অপমান করছেন, ছোট করছেন, মানে এটা আমি জানি না, মানুষ মানে সবাই কেমন জানি অস্থির টাইপের হয়ে গেছে, সবাইকে সবকিছু পেতে হবে, সবকিছুই আহ মানে সে ওন করবে, সে লিড করবে, এই জায়গায় চলে গেছে। আপনি ওদেরকে যদি আপনি কিছু বলতে চান, কি বলবেন? যে মানুষকে মানসিকতা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, বা আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে? মানে মানবিকতার খাতে আমরা কি করতে পারি, কি বলতে পারি এদেরকে? আসলে কিছু কি বলে কি এটা আমরা হচ্ছে ঠিক করতে পারবো? পরিবারের শিক্ষা। মানে পরিবার থেকে তাদেরকে ওই শিক্ষাটা আসলে সবসময় দিতে হবে, ছোটবেলা থেকেই দিতে হবে, তাহলে যদি একটু পরিবর্তন হয়। এখন কিন্তু মানে একদমই এখন যে টিনেজ ছেলেমেয়েরা আছে, তাদের সামনে কিন্তু আপনি যদি কাউকে বলেন যে আল্লাহ ওই মেয়েটা কালো বা ওই মেয়েটার হাইটটা কম, ওরা কিন্তু তখন বলে যে কেন এটা বলছো। বডি শেমিং নিয়ে যদি মানে কথা হয়, ওরা কিন্তু বলে। তো আশা করছি সামনের প্রজন্ম নিশ্চয়ই এগুলো বুঝবে, তারা এই আহ মারামারি বিদ্বেষ থেকে চলে আসবে, মানুষকে সম্মান দিতে শিখবে, মানে আপনি মানুষকে বলতে চাইছেন মানুষ যে মনে আমাদের করাটা মায়েদের ইম্পর্টেন্ট। বা মা বাবাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে সন্তানদেরকে এগুলো শিক্ষা দেওয়ার ব্যাপারে, অবশ্যই ফ্যামিলিগত। হুম। ওইটাও একটা ব্যাপার আছে। আর আমাদের জেনারেশনের কথা বলতে গেলে, মানে একদিকে আমরা অনেক লাকি জেনারেশন যে আমরা অ্যানালগ থেকে ডিজিটালে এসেছি, ঠিক আছে? আমি যেমন অ্যানালগ ফোন দেখেছি, আমি এখন এসে স্মার্টফোনও দেখছি। সো আমার আমার জার্নিটা কিন্তু এভাবে আসছে। হ্যাঁ, আর আমার সন্তান কিন্তু এসেই কিন্তু স্মার্টফোন পাচ্ছে। সো ওর স্মার্টনেস আর আমার স্মার্টনেস এর মধ্যে তো পার্থক্য আছে। আমার আমার কাছে মনে হচ্ছে এখন যারা আছে তারা আসলে ওই যে হয় না যে উম মানে অল্প পানির মাছ অনেক পানিতে গেলে যে অবস্থা হয়, আমাদের মানে এই এখনকার সবার অবস্থা হচ্ছে ওইটা। মানে না জানি কি হয়ে যাচ্ছি, না জানি কি করে যাচ্ছি। আমার মনে হয়
আর এর পরের প্রজন্ম নিশ্চয়ই এটা হ্যান্ডেল করতে পারবে। আরেকটা ব্যাপার আমরা দেখেছি আজকাল অনেক শিল্পীরা তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব সহজেই ফেসবুকের মাধ্যমে প্রচার করছেন, সো করতে চাচ্ছেন। তো আপনি তাদের সম্পর্কে কি বলবেন, বা এটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত বা কতটুকু আসলে ঠিক কিভাবে নিচ্ছেন আপনি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে? যে আসলে এমনিতেই ভিউ তো এর জন্য হ্যাঁ বলেন। খুব সহজেই ভিউ তো পাওয়া যায়। আচ্ছা। আহ শিল্পীদের, হ্যাঁ শিল্পীদের জীবন সম্পর্কে সবার আগ্রহ থাকে অনেক বেশি, তার সম্পর্কে জানতে চায় মানুষ, ওরকম একটা জীবন সবাই চায়, ঠিক আছে। কিন্তু আমি আসলে কতটুক দেখাবো আর কতটুক দেখাবো না এই ডিসিশনটা তো আমার। সবকিছুই আমার, হ্যাঁ আমার আছে মন খারাপ হয়েছে, আমি হয়তো ফেসবুকে লিখলাম, লিখতেই পারি। বা আজকে ওয়েদারটা খুব ভালো, এটা দেখে আমার একটু প্রেম প্রেম একটা ভাব হলো, আমি সেটাও লিখলাম, ঠিক আছে। কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করছি সেটা আমি লাইভে চলে গেলাম, আমার মারামারি করে মানে বেডরুমে সবকিছু দেখালাম, এইটা তো হতে পারে না আসলে। মানে এটা অনেক আগলি, জিনিসটার মধ্যে কোনো সৌন্দর্য নেই। এইটার কারণে কি হয়েছে জানেন, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, যখন আহ আমরা বাইরে যাই বা মানে কোনো কোনো জায়গায় যাই, তখন মানুষ এসে আমাদের সাথে ছবি তোলে, আমাদের সাথে কথা বলে, ইয়ে করে, দেখলে বলে আল্লাহ আসেন, আল্লাহ আপনি এই সে, কিছু একটু দূরে যেই কিন্তু একটা বাজে কথা বলবে, কারণ রেসপেক্টটা চলে গেছে। এত বেশি দেখাতে হয় না, বেশি মানে, কারণ আমরা আমরা তো আসলে সাধারণের মানুষের কাছে আমরা স্বপ্নের রাজ্যে বাস করি, তাই না? আমরা আমাদেরকে টিভিতে দেখা যায়, আমরা তো স্বপ্নের একটা জায়গায়, তো স্বপ্নটাকে আমরা ভেঙে দিয়েছি সবার। আমার সবাইকে একদম রিয়েলিটি দেখেছে, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ, তো এটা কোনো ব্যাপার না। কিন্তু এইটা আসলে একজন মানে অভিনেত্রী বা অভিনেতা, আহ যারা এই ধরনের জায়গা আছে তাদের এটা দেখাতে হয় না। জনিপা আমি একটা গল্প বলি, আমি এই গল্পটা আগেও বলেছি। আমার বোন, আমার বড় বোন হচ্ছে শবনাজ। শবনাজ আপু যখন চলচ্চিত্রে আসে, আমি নিজে দেখেছি মানুষ এসে আপুকে ধরে দেখতো যে শাবনাজ কি মানুষ। মানে আমি বুঝাতে পেরেছি, মানে এটা ছিল যে একটা এটা ড্রিমের আমাদের সময় জায়গা সত্যি হতো, যে, কিন্তু 90s এটা অনেক হ্যাঁ হয়েছে, এটা ছিল, 80s 90s নাইনটিজ এরকম। এটা হুম ছিল, হুম। আমি দেখেছি এটা। আর এখন কিন্তু আপনার দিকে দেখো, ও এটা কে জানো, আচ্ছা উনি না, এত কালো কেন উনি, মানে এই ধরনের কমেন্টস আসে। বা উনি এত মোটা কেন, হ্যাঁ, মানে অদ্ভুত টাইপের কথাবার্তা। কারণ হচ্ছে কি আমি অনেক বেশি তার পাশের বাসার মেয়ে হয়ে গেছি, চাইলেই আমাকে একটা কিছু বলা যায়, কিন্তু চিন্তা করে না যে এই কথাটা বলা ঠিক না। এখন এই দোষটা তো আমি অডিয়েন্সকে দিতে পারছি না, কারণ এই দোষটা আমারই, আমাদের, কারণ আমরা অনেক বেশি তাদেরকে আমাদের বাসার ভেতরে নিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। আমাদের প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আজকে বিদায় নিতে হবে, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের জন্য আপনার কিছু বলা থাকে যদি বলেন প্লিজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ আমাদেরকে এত সুন্দর করে প্রেজেন্ট করছেন আপনারা, এত দূরের দেশে থাকেন, তারপরও একটা সুন্দর একটা সুতোয় আমাদেরকে বেঁধে রেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আহ যদি কোনো ভুল কিছু বলে থাকি তার জন্য ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমি কথা একটা কোশ্চেন আমার বাকি ছিল, সেটা হচ্ছে আপনি একটা মেয়ে আছে, তো জি। আপনি কি চান আপনার মেয়ে চলচ্চিত্রে বা নাটকে আসুক, বা আপনি কতটা উৎসাহিত করবেন ওকে আসার ব্যাপারে যদি সে কাজ করতে চায় ভবিষ্যতে, আহ মানে মিডিয়াতে কাজ উৎসাহ করতে কি চাইলে? দিব জানি না, আহ, কিন্তু সে যদি কাজ করতে চায় আমার কোনো সমস্যা নেই, কারণ এটা তার ইচ্ছা। কিন্তু আমি কোনো প্রেশার দিতে চাই না, আমি চাই না যে আমি একজন অভিনয় শিল্পী বলে আমার মেয়ে অভিনয় করবে, বা আমি একজন নৃত্যশিল্পী বলে আমার মেয়ে মানে নাচ করবে, তা চাই না। এবং আমার মেয়ে এখন নাচ শিখছে, আমি কিন্তু অনেকবার তাকে বলেছি তুমি আসলেই নাচ করতে চাও, আসলেই করতে চাও, মানে জানার জন্য যে ও আসলে চাই কিনা। এখন দেখি যে না, চাচ্ছে, হয়তো বা আসবে কখনো, অথবা ক্যামেরার পিছনেও হয়তো বা কাজ করতে পারে, অথবা নাও আসতে পারে, তাতে নিয়ে আমার কোনোই সমস্যা নাই। এটা তার সম্পূর্ণ তার ইচ্ছা, সে কি করতে চায়। আমার মেয়ের নাম ওয়ানিয়া আলম মাহা, ওর বয়স 9 বছর।
অনেক শুভেচ্ছা ওর জন্যে, অনেক শুভকামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। রূপা টিভি সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন। সোনিয়া আপু, আপনাকেও ধন্যবাদ। এবং আমি কিন্তু আপনার অভিনয় দেখেছি। আপনি এখন অভিনয় থেকে দূরে আছেন, এটা ঠিক না, আপনাদের আসা উচিত। আপনারা যদি কন্টিনিউ করতেন তাহলে মনে হয় আমরা চলচ্চিত্রে কাজ করতে পারতাম। এটা আমি আমার বড় বোনকেও বলি, যে আপু যদি থাকতো তাহলে হয়তো আমি চলচ্চিত্রে কাজ করতে পারতাম। কারণ আপনারাই চলে যাওয়ার পরে না আসলে পরিবেশটাই নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা আর সাহস পাইনি। ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য। ভালো থাকবেন। দর্শক মণ্ডলী খুব ভালো থাকবেন। দেখা হবে আরেকটি দিন অন্য কারোর সাথে, অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই।